আগের ভিডিওটাতে আমরা বলেছিলাম যে ইন্ট্রোডাকশন অফ দ্য ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্সে আমরা 5টা জিনিস পড়ব। প্রথমে হচ্ছে হোয়াট ইজ ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স, হোয়াই অর অবজেক্টিভ অফ দ্য ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স, সিলেবাস অ্যান্ড হোয়াট ইজ ইটস অ্যাপ্লিকেশন, অ্যান্ড লাস্ট পয়েন্ট ইজ কেরিয়ার অপরচুনিটি। এইগুলো করতে করতে মানে আগের ভিডিওটা বানাতে বানাতে আমার যে ম্যাক্সিমাম লিমিট 40 মিনিট এটা পূর্ণ হয়ে যায় 45 মিনিটের ভিডিওটা। সেই জন্য আগের ভিডিওটাতে লাস্ট পয়েন্টটা মানে হোয়াট ইজ দ্য কেরিয়ার অপরচুনিটি অর হোয়াট ইজ দ্য স্কোপ, নট হোয়াট ইজ দ্য স্কোপ, কেরিয়ার স্কোপ অফ ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স, এই পয়েন্টটা বাকি থেকে যায়। অতএব তোমরা ফার্মাসিতে অনেক ধরনের সাবজেক্ট পড়ে থাকো, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, অর্গানিক কেমিস্ট্রি। ফার্মাসি এমন একটা কোর্স যেখানে কোনো স্পেশালাইজেশন থাকে না, অনেক ধরনের কোর্স, অনেক ধরনের সিলেবাসের মধ্যে অনেক ধরনের কোর্স অফ স্টাডিতে অনেক ধরনের সাবজেক্ট থাকে যেগুলো তোমাদের পড়তে হয়। এর ফলে কি হয় যে আমাদের অ্যাম্পিউলস অফ অপরচুনিটি মানে অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে যে কোনো একটা স্পেশালাইজেশানে আমরা আমাদের নিজস্ব ভবিষ্যৎ বা কেরিয়ার গড়ে নিতে পারি। যাই হোক, ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স সাবজেক্টটা কী, কেন পড়া উচিত, সিলেবাসে কী কী আছে, এবং অ্যানাদার ওয়ান থিং ইজ অ্যাপ্লিকেশনস। এগুলো পড়ে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এই সাবজেক্টটা একটা ল রিলেটেড সাবজেক্ট। এর ফলে এথিক্স বা মোরালিটি অফ এ প্রফেশনাল ফার্মাসিস্ট গ্রুপ এবং এক্সিস্টিং ইন্ডিয়ান ল এবং ইন্টারন্যাশনালি কিছু কিছু লয়ের সঙ্গে তার প্যারিটি করে কীভাবে ইন্ডিয়ান লজগুলো বানানো হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে কী লাইসেন্স দরকার, ইম্পোর্ট এক্সপোর্ট, ড্রাগ ম্যানুফ্যাকচারিং, এই সমস্ত জিনিসগুলো আমরা এই ল সম্বন্ধে পড়েছি। অথবা এই লটাকে আমরা কী কী কাজে আমাদের কেরিয়ার, যারা কেরিয়ার অ্যাসপিরেন্টস বা জব অ্যাসপিরেন্টস, যারা প্ল্যানিং, যারা আমরা অ্যাজ এ স্টুডেন্ট যারা পরবর্তীকালে প্রফেশনাল ফিল্ডে প্রবেশ করতে চাই, তারা এই ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্সটাকে তাদের কেরিয়ারের কোন কোন জায়গায় লাগাতে পারে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে নাম্বার 1 পয়েন্ট ইজ ডিআরএ, ড্রাগ রেগুলেটরি অ্যাফেয়ার্স। তোমরা সবাই এই ডিপার্টমেন্টটার সম্বন্ধে জেনেছো বা জানো যে ইন্ডাস্ট্রিতে ডিআরএ বলে একটা ড্রাগ রেগুলেটরি অ্যাফেয়ার্স বলে একটা ডিপার্টমেন্ট আছে। ড্রাগ রেগুলেটরি অ্যাফেয়ার্সের ফাংশন কি? দে রেগুলেট দ্য ম্যানুফ্যাকচারিং, সেল, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ দ্য ড্রাগ ইন এ পার্টিকুলার কান্ট্রি। অতএব ডিআরএ ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ রোল আছে যে কোনো ইন্ডাস্ট্রিতে, এবং যার সম্বন্ধে আমরা একটা ভালো ধারণা বা তাদের কি রোল হওয়া উচিত এবং কোন কোন ফর্ম ফিল আপ করলে বা কী কী প্যারামিটার্স বা রিকোয়ারমেন্টস ফিল আপ করলে আমরা ডিআরএতে জব পেতে পারি, মানে ডিআরএর জবটাকে সাকসেসফুলি পারফর্ম করতে পারি, তা আমরা এই সাবজেক্টটা পড়লে জানতে পারি। নাম্বার 2 পয়েন্ট ইজ আইপিআর সম্বন্ধে আমি যখন থিওরিতে পড়িয়েছি, মানে সিলেবাস সম্বন্ধে ধারণা দিয়েছি। আইপিআর মানে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের মধ্যে আসছে তোমাদের পেটেন্ট জানো, পেটেন্ট 2 ধরনের পেটেন্ট হয়, একটা প্রোডাক্ট পেটেন্ট আর একটা প্রসেস পেটেন্ট। প্রোডাক্ট পেটেন্ট মানে কোনো একটা নিউ মলিকুল, আর প্রসেস মানে তোমার ম্যানুফ্যাকচারিং বা কোয়ালিটি কন্ট্রোল কোনো একটা প্রসেস। ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে যেমন ট্যাবলেট ম্যানুফ্যাকচারিংয়ে অনেক ধরনের প্রসেস থাকে। কোনো একটা প্রসেসে তুমি নিজে বা কোনো একটা স্টেপ তুমি নিউলি ইনভেন্ট করেছো, অথবা কোয়ালিটি কন্ট্রোলের কোনো একটা এক্সিস্টিং মেথড ছিল, ইউ হ্যাভ ডেভেলপড এ বেটার মেথড। So the company, otherwise individual, can apply for patent of that particular product or process. Another one thing is trademark and
ডিজাইন, মানে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের না, পার্টিকুলার কোনো একটা ব্র্যান্ডের তোমরা ট্রেডমার্কের জন্য অ্যাপ্লাই করতে পারো, বা কোনো একটা কোম্পানির নেম বা প্রোডাক্ট নেম এর জন্য ট্রেডমার্কের অ্যাপ্লাই করতে পারো। আর অ্যানাদার ওয়ান থিং ইজ ডিজাইন, কোনো একটা প্যাকেজিং ম্যাটেরিয়ালের ডিজাইন। যেমন হচ্ছে কি, যেমন তোমরা নিশ্চয়ই দেখেছো যে প্রত্যেকটা কোম্পানি যে গাড়ির যে ডিজাইন থাকে, এক কোম্পানির গাড়ির ডিজাইন আর একটা কোম্পানি কপি করতে পারে না। তেমনি ফার্মাসিউটিক্যালেরও কোনো প্যাকেজিং ম্যাটেরিয়ালের ডিজাইন, কেউ যদি এই সমস্ত জিনিস যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রেজিস্টারের মাধ্যমে কেউ যদি রেজিস্টার করে নেয়, the other companies cannot copy it. Then another some points like trade secrets, GI indication marks, everything for GI indication marks for herbal drugs, it comes under IPR. So how to register for all these IPR, all these IPR related things, and how to get the registrations and how to get the property rights. You can get the idea from pharmaceutical jurisprudence. Number 3 point is clinical research. Clinical research you will study in pharmaceutical drugs and cosmetics schedule Y. ক্লিনিক্যাল রিসার্চের বিভিন্ন ধরনের স্টেপস আছে যেগুলো তোমরা ফার্মাকোলজি সাবজেক্টে পড়েছো। ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, এবং এইখানেও তোমরা এই 4টে ক্লিনিক্যাল রিসার্চের বিভিন্ন স্টেজ এবং তার কীভাবে ডকুমেন্টেশন মেনটেন করতে হবে, হোয়াট ইজ দ্য রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিজ, যারা হচ্ছে স্পন্সরিং অথরিটি, আদারওয়াইজ দ্য পিপল অর দ্য প্রোডাক্ট উই আর going to apply for clinical research, that we can understand from this subject. And data management of the clinical research, clinical data management, that also we can understand from this subject. And number 4 is pharmacovigilance. Pharmacovigilance means what? After one drug is introduced in the market, we have to vigil or look after properly what is the efficacy of the drug and what is the adverse effect of the drug, and we have to monitor the efficacy and the adverse effect, and then market recall, everything is comes under pharmacovigilance, and that we will study from this subject. So I told the 4 career opportunity. Number one is drug regulatory affairs. Number 2 is intellectual property rights. Number 3 is clinical research. Number 4 is pharmacovigilance. Except all these 4 specific application and specific career opportunity of the pharmaceutical jurisprudence, another 2 opportunities also there. Number 5 is scientific writing. In the industry, they hire few people who have technically strong to write the different datas available, different datas or documentation related to their work. So they hire the people for scientific writing, which is useful to apply for exporting of the drugs, otherwise to make up or fill up the regulatory requirements in their own country or others country for manufacturing, sale and distribution of the drug. So scientific writing is the 5th scope of the pharmaceutical jurisprudence. And number 6th scope is entrepreneurship. Entrepreneurship means ownership. From this subject we can understand the Schedule M. Schedule M means the good manufacturing practices and others pro forma and applications for set up in new companies,
So that idea also we will get from this subject. And another, to open open a different wholesale or wholesale retail shop. Otherwise, to how to open a blood bank. Otherwise, any small entity related to drug and cosmetics, how to open the manufacturing units, how to open the sale and distribution unit. That everything we can get the idea from this subject. So I hope you will enjoy this subject and will grow up your interest on this subject, which will give you a better future. So thank you everyone. So whenever you are listening this video, so please uh, please see my previous video, then you can link up the first one and second one. So today I finished the introduction of the pharmaceutical jurisprudence subject, pharmaceutical jurisprudence subject in your syllabus, introduction part. So from the next class we'll study the unit 1, that is pharmaceutical Drugs and Cosmetics Act 1940 and Rule 1945. So you read the introduction part properly, and what are the questions I given in the assignment, that you fill up and send to my Google Classroom. So thank you everyone. Thank you and for patience listening and watching this video.